তো চলো অষ্টম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের পার্ট 3 আজকে আমরা দেখে নেব। দেখো পার্ট 3 তে আছে কি না আছে চরমপন্থী রাজনীতির উদ্ভব। তো এই চরমপন্থী রাজনীতির উদ্ভব যদি তোমাকে জানতে হয় তোমাকে জেনে রাখতে হবে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যা একটা রাজনৈতিক দল ছিল এবং সর্বোপরি পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় দল ছিল। এই দলের মূল লক্ষ্য ছিল যে ভারতীয়দের স্বার্থ রক্ষা। ভারতীয়দের উপরে যদি কোনো অন্যায়মূলক আইন ইংরেজরা প্রণয়ন করে সেই আইনের গুলোকে আইনসভায় তুলে ধরা এবং ভারতীয়দের উপরে যে অত্যাচার এবং যে নির্মমভাবে তাদের উপরে কর চাপিয়ে দেওয়া হচ্ছে বা শ্রমিক এবং কৃষকদের যে উপরে অন্যায় হচ্ছে সেইগুলোকে তুলে ধরা এবং সেইগুলোকে তুলে ধরার মাধ্যমে ভারতীয়দের অধিকারকে ফিরে পাওয়া। কিন্তু এটা একটা মাধ্যমে করতো আবেদন এবং নিবেদনের মাধ্যমে। তো বছরে একবার তাদের 3 দিনের একটা সভা হতো, সেই সভাতে বিভিন্ন প্রস্তাব উঠে আসতো। সেই প্রস্তাবগুলোর মাধ্যমে বিবেচনা করে কয়েকটা প্রস্তাব গ্রহণ করা হতো এবং সেই প্রস্তাবগুলো ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরা হতো। কিন্তু এই আবেদন নিবেদন এর মাধ্যমে যে প্রস্তাবগুলো ইংরেজদের সামনে তুলে দেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলো ইংরেজরা মেনে নেয়নি। এই না মেনে নেওয়ার জন্য এই কংগ্রেসের মধ্যেই এক দল তারা এই কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে মেনে নিতে পারলো না এবং তারা এটাকে ক্রিটিসাইজ করে বলল রাজনৈতিক ভাষায় যে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এই আবেদন নিবেদনকে বলল কি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এবং একদল যারা এই আদর্শই মেনেছিল তারা হলো নরমপন্থী এবং এই আদর্শ যারা মেনে নিতে পারলো না তারা নিজেরা একটা দল তৈরি করলো, সেই দল হলো চরমপন্থী। এইটা বিংশ শতকের শুরুতেই নরমপন্থার যে নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়েছিল সেই সময়ে তারা বুঝে গেছিল যে একাংশ কারা না এই জাতীয় কংগ্রেসের একাংশ তারা বুঝে গিয়েছিল যে এই আবেদন নিবেদনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না। তাই তারা চেয়েছিল সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে গিয়ে ব্রিটিশ নিয়ন্ত্রণ মুক্ত স্বরাজ আদায় করতে। তো এই যে নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবে কি গড়ে উঠল না চরমপন্থী গোষ্ঠী। এই যে চরমপন্থী আদর্শে যারা বিশ্বাসী যে আবেদন নিবেদন নয় আমরা সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে আমাদের স্বরাজ ফিরে পাবো, এই যে সংগঠন এই যে একটা গোষ্ঠী জাতীয় কংগ্রেস তাহলে কি হলো দুভাগে বিভক্ত হয়ে গেল। যারা সেই পুরানো আদর্শকে মেনে চলে তারা হলো নরমপন্থী আর যারা এই নতুন আদর্শ মেনে চলতো সেই গোষ্ঠীকে বলতো চরমপন্থী গোষ্ঠী। তাহলে এটা দুটি দলে বিভক্ত হয়ে গেল। এই দুটি দলের মধ্যে 3টি জায়গা প্রধান উঠে আসলো বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব। এই বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাবের 3 জন খুবই জনপ্রিয় ও প্রধান যে নেতা ছিল সেই 3 জন কে কে ছিল? 3 জন হলো যে বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা রাজপথ রায়। এই 3 জনকে একত্রে বলা হতো লাল বাল পাল, লাল বাল পাল বলে অভিহিত করা হতো। তবে অন্যান্য জায়গাতেও এই সদস্য যথেষ্ট ছিল। দেখো তখন এখন প্রশ্ন ওঠে যে চরমপন্থা কি কেবল নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠেছিল? এটা কি একটা প্রতিক্রিয়ার মাধ্যমেই গড়ে উঠেছিল? একদিক থেকে দেখলে নরমপন্থী রাজনীতির নিষ্ক্রিয়তা
এই যে চুপ করে থাকা, একের পর এক যে প্রস্তাব দিচ্ছে মানছে না, ইংরেজরা একের পর এক আইন প্রণয়ন করছে এবং ভারতীয়দের উপরে যে অত্যাচার করছে, এই যে চুপ করে থাকা, এই চুপ করে থাকা থেকেই এই যে চরমপন্থা তারা দানা বেঁধেছিল। আরো কি কি কারণ ছিল না, আদিবর্গের কংগ্রেসরা জমিদারদের কাছ থেকে অর্থনীতি সাহায্য পেত এবং এই জমিদাররা যে সাহায্য দিত সেটা বন্ধ করে দেওয়ার ফলে এরা আর্থিক সংকটে পড়ে যায় এবং টাকা পয়সা নেই, তো আর্থিক কি হয়েছে, সংকটে পড়ে গেছে। তৃতীয় হলো যে বৃহত্তর সমাজ, একটা দেখো বৃহত্তর সমাজে কি করে, আজকের দিনেও যদি আমাদের ভারতবর্ষ দেখো না, কি আছে, শ্রমিক, কৃষক, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের একটা বড় অংশ, তখনও ছিল একটা বড় অংশ যারা ছিল শ্রমিক, যারা ছিল কৃষক। তো এরা যেহেতু মানে এরা বলতে আদি কংগ্রেস যেহেতু কাদের দিয়ে টাকা পেত সাহায্য, না পেত জমিদারদের কাছ থেকে, মেন ফান্ডিংটা হতো কোথায়, জমিদার, তারপরে হচ্ছে ব্যবসায়ী, তো উচ্চবিত্ত মানুষের কাছ থেকে। সেই কারণে এই আদিবর্গের কংগ্রেস যে সমস্ত নেতারা ছিল তারা তাদের যে বৃত্তে সাধারণ মানুষের কথাকে তুলেই ধরেনি, কারণ তুলে ধরলেই এই জমিদাররা এবং ব্যবসায়ীরা টাকা দিতে বন্ধ করে দেবে এবং এই যে পার্টির কার্যক্রম হয় এই কার্যক্রমগুলো করতে পারা যাবে না, কারণ এটা বৃহৎ টাকার প্রয়োজন। সে কারণে সাধারণ মানুষদের কথা তুলে ধরেনি, তাই সাধারণ মানুষরা এনাদের সঙ্গে খুব একটা যুক্ত হতেও পারেনি, তারা এই আদি জাতীয় কংগ্রেসকে খুব একটা বিশ্বাসযোগ্যতা করতে পারেনি। সেই কারণে এদের কাছ থেকে যে একটা আর্থিক সাহায্য পাবে, ভারতের একটা বড় অংশের কাছ থেকে যে আর্থিক সাহায্য সেটাও থেকেও এরা বঞ্চিত ছিল। এইগুলো তাহলে এদের কি ছিল না, এইগুলো এদের মধ্যে তখন কি হয়েছিল, সমস্যা দেখা দিয়েছিল। পাশাপাশি আদিবর্গের কংগ্রেসের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। এই যে দুটো আদিবর্গের যারা কংগ্রেস ছিল সেই কংগ্রেসের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। যেমন হচ্ছে যে তখনকার যে সংবাদপত্রগুলো বেরোতো সেই সংবাদপত্রের কে হবে সম্পাদক সেই নিয়েও একটা দ্বন্দ্ব বেঁধেছিল। যেমন ধরো এখানে উদাহরণ দিয়ে লেখা আছে, বড় বড় করে দেখতে পাবে, যেমন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মধ্যে কি বিবাদ হয়েছিল। এই তিনজনের মধ্যে একটা বিবাদ তৈরি হলো, কি কিসে কেন্দ্র করে, না এর সম্পাদনাকে কেন্দ্র করে, কে হবে এর সম্পাদক। এই মহারাষ্ট্রের পুনা সর্বজনীন সভা নিয়ন্ত্রণে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থীর তিলকের দ্বন্দ্ব বেঁধেছিল। একের পর এক গোষ্ঠী দ্বন্দ্ব, মানে জাতীয় কংগ্রেসের আদি পর্বে নেতাদের মধ্যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এই সমস্ত কিছু ছিল, তার সাথে সাথে ছিল যে লর্ড কার্জনের কয়েকটি প্রশাসনিক যেমন সংস্কার ছিল। সেই সংস্কারগুলোর মধ্যে কি না, যে নরমপন্থীরা নিষ্ক্রিয়তা, মানে একবারে চুপচাপ তারা নিষ্ক্রিয় ভাবে ছিল, তা কি স্পষ্ট করে দিয়েছে কে, লর্ড কার্জন। কয়েকটি প্রশাসনিক সংস্কার যা নরমপন্থীরা একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে তাকে একেবারে স্পষ্ট করে দিয়েছে। 1899 খ্রিস্টাব্দে আইন করে কলকাতা পৌরসভা নির্বাচিত প্রতিনিধির যে সংখ্যা ছিল সেটাকে কমে দেওয়া হয়, এটা একটা। তারপরে 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা, যে সংবাদপত্র ছিল তাতে অনেক কিছু আইন এনে দেয় এবং এই আইনেরও খুব একটা বিরোধিতা করেনি নরমপন্থীরা। এই নরমপন্থীদের এই সমস্ত, একদিকে তো তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, ভারতীয়দের সঙ্গে খুব একটা ভালো করে, পুরো একটা বড় অংশের সঙ্গে ভালো করে সম্পর্ক করতে পারছিল না, তাছাড়া তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। এছাড়াও ইংরেজদের যে কড়া পদক্ষেপগুলো ছিল সেই পদক্ষেপের বিপক্ষে কোনো কিছু স্টেপ নিতে পারেনি এবং ব্যর্থ। এই সমস্ত কিছু দেখেই চরমপন্থীরা, যারা কংগ্রেসের মধ্যেই একদল মানুষ যারা এই আদর্শকে মানতে না পেরে তারা একটা আলাদা দল তৈরি করলো, সেই দলটার নাম হচ্ছে জাতীয় কংগ্রেসের চরমপন্থী দল, আর আদি পর্বেরটা হলো নরমপন্থী দল। এছাড়া এই যে চরমপন্থীরা তারা যে বাংলা ভাগ 1905 খ্রিস্টাব্দে যে বাংলা ভাগ করতে চেয়েছিল,
তো সেই বাংলা ভাগ, লর্ড কার্জনের যে বাংলা ভাগ করার চেষ্টা, সেটাকে নিয়ে এরা একটা বড় পদক্ষেপ নেবে বলে এবং জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে তুলে এটা একটা পরিকল্পনা করলো যে আমরা একটা জাতীয়তাবাদী কি করব, পরিকল্পনা করলো কি না, জাতীয়তাবাদী একটা ঐক্যভাবে আমরা এর প্রতিবাদ জানাবো। তা কিন্তু তারা গড়েও ছিল। উপনিবেশিক সরকার ভারতীয়দের শাসনের অযোগ্য। এই যে ঔপনিবেশিক শাসন বলতে তখনের ইংরেজরা, ইংরেজ সরকার ভারতীয়দের তারা নিজেরা যে নিজেদের দেশ শাসন করতে পারবে সেইটা তারা মানতো না। তারা বলতো এরা অযোগ্য, এরা পুরুষহীন জাতি, এরা তাদের নিজেদের দেশ নিজেরা শাসন করতে বা পরিচালনা করতে পারবে না। আর সেই ব্যাখ্যার বিরোধিতা করে চরমপন্থীর বিভিন্ন কি করলো না, এই চরমপন্থীরা তারা সেই সব ব্যাখ্যাগুলোর বিরোধিতা করলো এবং বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ব্যক্তিদের জাতীয় আদর্শ বলে তুলে ধরতে থাকে। তারা বিভিন্ন যে ঐতিহাসিক ব্যক্তি ছিল, পৌরাণিক ব্যক্তি ছিল, সেই সমস্ত ব্যক্তিদের দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে শ্রদ্ধা, সেগুলোকে তুলে ধরতে শুরু করলো। সেই মতো কি মহারাষ্ট্রের তিলকের নেতৃত্বে শিবাজী উৎসব শুরু হয়। তাহলে মহারাষ্ট্রের তিলক কি করলো, শিবাজী উৎসব চালু করলো। তাহলে শিবাজী উৎসব কে চালু করেছে এটা পেয়ে যাবে এখান থেকে। তার পাশাপাশি শরীরচর্চার উদ্যোগও নেওয়া হয়েছিল। তাহলে কি হলো তোমরা একটু বুঝতেই পারছো তো? কমেন্ট করে জানাবে কি কি হয়েছিল, তোমরা যদি আমাকে পড়ানোর আগেই জেনে থাকো। তো চলো আমি বলেই দিচ্ছি। দেখো কি হলো, একটা শিবাজী উৎসব শুরু হলো। এছাড়াও যে শারীরিক কসরত, যে যে ব্যায়াম, কুস্তি, লড়াই, এগুলো যারা পারবে বা তরবল চালাতে পারবে, আখড়া করতে পারবে, তারপরে কুস্তি পারবে, লাঠি খেলা পারবে, ছোঁড়া তরবারি চালাতে পারবে, এই সমস্ত বাংলার বিভিন্ন জায়গায় হতে শুরু হলো। ঠিক আছে, যাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে যুব সমাজ, তাদেরকে এই সমস্ত শিক্ষা দিতে শুরু হলো। নরমপন্থী নেতারা ইংরেজি শিক্ষা থেকে পাওয়া জাতীয়তাবাদের ধারণা দিয়ে ভারতবর্ষকে আধুনিক করার ভাবনা ভেবেছিল। তারা ভেবেছিল যে এটাকে একটা আধুনিক করব। আর এই অন্যদিকে কি চরমপন্থীরা উপনিবেশিক শাসনের সার্বিক বিরোধিতা করার ফলে ইংরেজি শিক্ষাজাত জাতীয়তাবাদের ধারণাকে সমালোচনা করতে থাকেন। তারা বলল এই জাতীয়তাবাদের যে তাদের ধারণা এটা ঠিক নয়, এটাকে ক্রিটিসাইজ করলো। সে কাজ করতে গিয়ে চরমপন্থীরা অনেক ক্ষেত্রেই নির্বিচারে ভারতবর্ষের অতীতের ইতিহাসকে সমস্ত কিছুকে গৌরবময় বলে ব্যাখ্যা করতে থাকলো। তারা আগে অতীতে যা কিছু ঘটে গেছে, ইংরেজের আমলের আগে পৌরাণিক কাহিনী, সেই সমস্ত কাহিনীকে ভারতের গৌরব বা ঐতিহাসিক যে সমস্ত কাহিনী ছিল সেই সমস্ত কাহিনীকেও ভারতের গৌরব বলে ব্যাখ্যা করতে থাকলো। যদিও এই গৌরবময় ইতিহাস প্রায় সর্বক্ষেত্রেই কি হলো, হিন্দুদের গুণ কীর্তনে পরিণত হয়েছিল। তাহলে ওই যে পৌরাণিক কাহিনীগুলো তুলে ধরেছিল সেগুলো সব কি হিন্দু ধর্ম থেকে নেয়া, এবং এই করতে করতে কি এই যে কি হিন্দু ধর্মেরই একটা কি তারা গুণ কীর্তন বলে পরিণত করে ফেললো। তবে তা নিয়ে চরমপন্থীদের বিশেষ কোনো উদ্যোগ ছিল না। তারা তাদের যে সমস্ত নেতারা ছিল তারা হিন্দুদের ধ্যান ধারণাই জাতীয় ধারণা বলে ব্যাখ্যা করতো। তারা বলতো যে হিন্দুদের যে ধ্যান ধারণা সেটাই হলো যে জাতীয় ধারণা। কিন্তু এই সময়ে ওই একই মানে চরমপন্থাতেও অনেক মুসলিম ছিল যারা এই চরমপন্থীদের একেবারে কাঁধে কাঁধ দিয়ে আগিয়ে যাচ্ছিল। কিন্তু এটা একটা সমস্যা ছিল কিনা, হিন্দুত্বদের গুণ কীর্তনে পরিণত হয়েছিল এবং নেতা হিন্দুত্ব ধারণাকেই জাতীয় ধারণা বলে ব্যাখ্যা করেছিল। এটা তাহলে কি ছিল, এটা এই যে জিনিসটা এটা চরমপন্থাতে একটা দুর্বলতা হয়ে দাঁড়াবে। কারণ তারা পুরো ভারতীয়দেরকে নিয়ে আগাতে হবে, তবেই না তাদের যে ইচ্ছা সেটা পূর্ণ হবে। কিন্তু এটা একটা ধার্মিক দিককে পরিণত হয়ে যাচ্ছিল। তো দেখা যাক এটা একটু বুঝতে পারলে। দেখো চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কি ছিল, তাদের মূল কি কি বক্তব্য, তাদের ছিল স্বরাজ অর্জন। তারা স্বরাজ বলতে দেশ,
তারা চেয়েছিল যে চরমপন্থীদের মূল লক্ষ্য ছিল যে হচ্ছে যে আমাদেরকে স্বরাজ অর্জন করতে হবে, সেটা যাই করেই হোক আমাদের চাই পূর্ণ স্বাধীনতা, আমরা আংশিক স্বাধীনতা চাই না, বা ইংরেজদের মানে ইংরেজ শাসন থাকবে, কিন্তু যেটা নরমপন্থী চেয়েছিল যে ইংরেজ সরকার থাকুক কিন্তু ভারতীয়দের স্বার্থ প্রাধান্য পাবে। কিন্তু এরা চেয়েছিল চরমপন্থীরা যেখানে ইংরেজ সরকারি থাকবে না, আমরা নিজেরা স্বশাসিত, আমরা নিজেরা নিজেদের দেশ চালাবো এবং ইংরেজ মুক্ত ভারত হবে, এটা মূল। তাছাড়া কি হলো স্বদেশিকতা ও প্রসার, স্বদেশী যে জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র গ্রহণ করা, সেই সমস্ত জিনিসপত্র কেনা, এবং যে বিদেশি জিনিসগুলো আছে সেগুলোকে বর্জন করা, সেগুলোকে ব্যবহার না করা, এইগুলো তাদের লক্ষ্য ছিল। জাতীয় আদর্শের উত্থাপন, দেখো জাতীয় আদর্শ বলতে যে সমস্ত ঐতিহাসিক ও পৌরাণিক যে সমস্ত ব্যক্তিদের ছিল তাদের আদর্শকে তুলে ধরা এবং তাদের আদর্শকে ভারতের আদর্শ বলে মেনে নেয়া। এখানটা কিন্তু একটু সমস্যা ছিল, আমি আগেই বলে দিয়েছি যে যেহেতু তারা এই পৌরাণিক কাহিনীগুলো বেশিরভাগ হিন্দু গুণকীর্তন, একেবারে হিন্দু গুণকীর্তন করেছিল এবং তারা মানত যে হিন্দুত্ববাদী হলো ভারতীয়, তা জাতীয়তাবাদের একটা মানে জাতীয়তাবাদ ওইটাই, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু তাদের একটা ভুল ধারণা বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, কারণ সেই সময় কিন্তু একই মানে মতে বহু মুসলিম এবং অন্য ধর্মের মানুষও কিন্তু সাথে সাথে চলছিল। এবার তো আমরা দেখবো 1906 এবং 7 দুটো 1906-7 খ্রিস্টাব্দে গিয়েছে নাগাদ অবশ্য ভারতীয় বিভিন্ন প্রান্তে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর কি গুলির রাজনৈতিক সংঘাত শুরু হয়ে গেল। দুজনের এতদিন এক দল ছিল, দুটো দল হয়ে গেল, একটা নরমপন্থী আর একটা চরমপন্থী। তো নরমপন্থী এবং চরমপন্থীদের বিভিন্ন জায়গায় একেবারে সামনাসামনি নিজেদের মধ্যেই সংঘাত শুরু হয়ে গেল। এই সংঘাত কিন্তু আস্তে আস্তে কি বাড়তে থাকলো, সেই কারণে কি করলো এই দুদিকেরই নেতারা তারা একটা সম বোঝা করতে বা দুজনে বোঝাপড়া করে নিতে চাইলো, এই দুটো দল বোঝাপড়ার চেষ্টা করলো। 1906 ও 7 খ্রিস্টাব্দে নাগাদ সর্বভারতীয় স্তরে জাতীয় কংগ্রেসের প্রধান বিবেচনার বিষয় ছিল কতদূর পর্যন্ত চরমপন্থা গ্রহণযোগ্য। তাহলে এই জাতীয় কংগ্রেসের যে নরমপন্থা ছিল, যে কংগ্রেস ছিল, তারা কিন্তু একেবারেই যে চরমপন্থাকে অস্বীকার করে দিয়েছে তেমন না, এরা কিন্তু বিবেচনা করে দেখতে চাইলো যে চরমপন্থীরা কি বলতে চাইছে এবং এদের যে বক্তব্যগুলো, এদের যে ডিমান্ড গুলো, সেগুলো কতদূর পর্যন্ত আমরা মেনে নিতে পারবো। তবে এই রায় ও তিলকের মতো গ্রহণযোগ্যতার সীমারেখা নিয়ে ক্রমেই মীমাংসার পথ কঠিন হয়ে গেল। তারপরে আমরা কি দেখতে পেয়েছি না, 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেশ কিছু নরমপন্থীর বিরোধিতা সত্ত্বেও চরমপন্থীরা কি বাংলার নরমপন্থীদের সহায়তায় জিতে যায়। এখানে কিন্তু দেখো নরমপন্থীরা কিন্তু চরমপন্থীদেরকে এক প্রকারের একটু সাপোর্টই করলো। সেই অধিবেশনে স্বরাজ, স্বদেশী বয়কট, বিদেশি দ্রব্য ও প্রতিষ্ঠান বর্জন ও জাতীয় শিক্ষা, এই 4টি প্রস্তাব গৃহীত হলো। তাহলে কি কি 4টি প্রস্তাব গৃহীত হলো? সেই 4টি প্রস্তাব কি কি ছিল না, বিদেশি যে জিনিসপত্র সেগুলোকে বর্জন করতে হবে, জাতীয় শিক্ষা আনতে হবে, বা স্বরাজ চাই এবং স্বদেশী এবং বিদেশি যে সমস্ত, স্বদেশী নয় এটা বিদেশি হবে, বিদেশি জিনিসগুলোকে বয়কট করা এবং স্বদেশী জিনিসপত্র গ্রহণ করা। নরমপন্থী নেতারা ওই প্রস্তাবগুলি সমর্থন করলেও অনেকে করেছে এবং বেশি অনেকেই কি করেনি। কার্যত কি হলো, কার্যত কলকাতা অধিবেশনে কংগ্রেসের ভিতরে চরমপন্থী গোষ্ঠীর চূড়ান্ত প্রকাশ ঘটে। তাহলে কলকাতা অধিবেশনে কংগ্রেসের ভিতরে কি চরমপন্থীর একেবারে চরম সেই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কে, বাল গঙ্গাধর তিলক। তোমরা আগে বাল গঙ্গাধর তিলক দেখে নিয়েছো, তো আমরা এবার বুঝে নেব একটা টুকরো কথা ছোট্ট মতো করে চরমপন্থীদের স্বরাজ ভাবনা। দেখো এখানটা কিন্তু তোমরা বইয়ে আছে, তোমরা বইয়ে জাস্ট একবার করে রিডিং করবে, যতগুলো টুকরো কথা আছে সমস্ত কিছু তোমরা একবার করে রিডিং করবে, এখান থেকে মূল কনসেপ্ট পেয়ে যাবে। সাথে সাথে কিছু শর্ট কোয়েশ্চেন তাও কিন্তু লিখতে পারবে। শর্ট কোয়েশ্চেন গুলো লিখতে পারলে
পরীক্ষায় কিন্তু অটোমেটিকলি নাম্বার বেড়ে যাবে এবং তোমার খাতা অনেক সুন্দরভাবে সেজে উঠবে। আদর্শগতভাবে যে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। তোমরা এর আগেই দেখেছো স্বরাজ মানে হচ্ছে দেশ, এই ভারতবর্ষের যে স্বরাজ দেশ সেটাকে অর্জন করা। তবে বিভিন্ন চরমপন্থী নেতা বিভিন্ন ভাবে স্বরাজ ধারণাটিকে ব্যাখ্যা করেছিল। বিপিন চন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা। বিপিন চন্দ্র পালের মতনই কে না, বিপিন চন্দ্র পাল যেমন মনে করতেন যে পূর্ণ স্বাধীনতাই হলো স্বাধীনতা, মানে চূড়ান্ত স্বাধীনতা চাই, তাই ব্রিটিশ অধীনে থেকে স্বরাজ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। অরবিন্দ ঘোষও কিন্তু এই একই স্বরাজের ভাবনা রাখতো। বিপিন চন্দ্র পাল যেমন করতো তেমন একেবারেই একই ধারণা রাখতো হচ্ছে অরবিন্দ ঘোষ। কিন্তু এই যে রাজপথ রায় তোমরা দেখেছো এবং দেখবে এখানে কি তিলকের মতে স্বরাজ প্রতিষ্ঠা সম্ভব হবে প্রশাসনের ভারতীয় নিয়ন্ত্রণ আনার মাধ্যমে। তিলক বলতে কে? কমেন্টে তো লিখে দাও তিলক বলতে কে। তোমরা তিনজনকে কিন্তু দেখেছো, কে কে ছিল? লাল রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক। বাস্তবে বেশিরভাগ নেতাই স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই স্বশাসনের অধিকারকে বুঝতেন। তাহলে এখানেও কিন্তু দুটো মতামত হয়ে গেল। একটা মতামত হচ্ছে স্বস্বাধীন চাই, এখন পূর্ণ স্বাধীনতা, আর কোনো কথা নেই। আরো এই চরমপন্থাতেই ভাবলো আর একজন যে স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে, মানে ইংরেজদের কাছে স্বাধীনতা পেলেই হবে, মানে আমাদের মতের স্বাধীনতা, থাকার স্বাধীনতা বা আমরা যে কার্যক্রম পাবো ওই স্বাধীনতা হলে ইংরেজ না চলে গেলেও হবে। এখানেও কিন্তু এই দুজনদের মধ্যে ভাবনা অমিল একটু দেখা দিল। ফলে চরমপন্থী আন্দোলনের আবেদন নিবেদনের বদলে নিষ্ক্রিয় প্রতিরোধ সংগঠিত করার উদ্যোগ নেয়, অর্থাৎ উপনিবেশিক সরকারের চাপিয়ে দেওয়া অন্যায় আইনগুলি অমান্য করার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার ডাক দেওয়া হয়। এদের কিন্তু স্বাধীনতা পাওয়া কিন্তু মূল উদ্দেশ্য ছিল, সেই জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা ডাক দিল এবং জিনিসপত্রকে কি করলো, বর্জন করলো এবং সেসবের বিকল্প হিসাবে দেশীয় শিক্ষা, দেশীয় শিল্প প্রভৃতির উপরে জোর দেন চরমপন্থী নেতৃত্ব। তাহলে তোমরা এটা স্পষ্টভাবে বুঝে গেছো। এইবারে আমরা দেখে নেব সরলা দেবী ও প্রতাপাদিত্য উৎসব। দেখো প্রতাপাদিত্য উৎসব বা সরলা দেবী, এটা জাস্ট তোমরা একবার রিডিং করে নেবে। বইটা খুলবে তো ষষ্ঠম অধ্যায় তো পেয়ে যাচ্ছ, বইটা খুলে এটা জাস্ট একবার রিডিং করে নেবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি জাস্ট এখান থেকে দু চারটে মেইন পয়েন্ট বলে দিচ্ছি। দেখো এই যে সরলা দেবী, ইনি কিন্তু একজন সাহিত্যিক লেখক ছিলেন, লেখিকা ছিলেন এবং সাথে সাথে ইনি একজন বুদ্ধিজীবী ছিলেন এবং একজন চিন্তাবিদ ছিলেন। তো একটা জায়গায় একটা মেলা করার কিছু ছেলে দেখলো যে মেলা, একটা মেলা বসাবে, তো সেই মেলাটা ছিল সাহিত্য মেলা। তো সাহিত্য মেলা বসানোর জন্য কয়েকটা ছেলে এই সরলা দেবীর কাছে গেল। সরলা দেবীর তাদের মধ্যে মণিলাল গাঙ্গুলি বলে একটি ছেলে ছিল, উনি ওনার জীবনীতে এটা লিখেছেন যে মণিলাল বলে একটা ছেলে ছিল। তিনি এসে বলল পুরো কথাটা যে আপনাকে এই মেলার সভাপতিত্ব করতে হবে। তো উনি বলল যে আমি সভাপতিত্ব করব, কিন্তু শর্ত হলো এটা কোনো সাহিত্য মেলা হবে না, এটা হবে প্রতাপাদিত্য উৎসব। এটা কোনো সাহিত্যের উৎসব হবে না, এটা হবে প্রতাপাদিত্যর উৎসব। এবং দিনটাও নির্ণয় করলো 1লা বৈশাখ। পয়লা বৈশাখে কি হবে? পয়লা বৈশাখে হবে ওই দিনটা। এবং ইনি বলল কলকাতার মধ্যে খুঁজে খুঁজে দেখো কে কে এই কুস্তি জানে, তরবাল খেলতে পারে, বক্সিং করে, লাঠি চালায়, তাদেরকে এক জায়গায় করো এবং তাদেরকে এই মেলায় আমন্ত্রণ করো। এই যে মেলাটা হবে এই মেলায় তোমরা বা এই উৎসব যে হবে এই উৎসবে তাদেরকে আমন্ত্রণ করো। এই উৎসবে আমন্ত্রণ করে তাদেরকে আমি কি দেব? মডেল পুরস্কার দেব। তারা এই উৎসবে আসবে, তলবার খেলবে, বক্সিং খেলবে, বিভিন্ন
জিনিস করবে, তো তোমরা সেটার একটা ব্যবস্থা করো। দেখো সেরা সেই রকম মতো সবাইকে ব্যবস্থা করা হলো, একের পর একজন আসলো এবং এটা সংগঠিত হলো, এবং এই যে একটা নতুন ভাবে মেসেজ দেয়া শুরু হলো, এই জিনিসটাকে কিন্তু রবীন্দ্রনাথ পছন্দ করেছিলেন না। রবীন্দ্রনাথ প্রতাপ পাতিত্ব বা জাতীয় বীর বলে তুলে ধরাই পক্ষে ছিলেন। সরলা দেবী কিন্তু এটাকে জাতীয় বীর বলে তুলে ধরেছিলেন, যে এরা হচ্ছে জাতীয় বীর, যারা কিনা কুস্তি খেলছে, যারা না শারীরিক কসরত যেমন তরবারি চালাতে পারছে, তাদেরকে জাতীয় বীর বলে ব্যাখ্যা করেছিল। এই যে মেলাটাকে, এই মেলাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু বিরোধিতা করেছিলেন। এইটুকুন জানলেই তোমার এই জায়গাটা হয়ে যাবে। এরপরে দেখো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, সুরাট সেকশন অফ আইএনসি, আইএনসি বলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কত না 19th century 7। তো এই পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস অধিবেশন হওয়ার কথা ছিল। পুনা শহরে এই জাতীয় কংগ্রেস হওয়ার কথা ছিল, কিন্তু পুনা শহরে যেহেতু জাতীয় কংগ্রেসের চরমপন্থীদের একটা বড় প্রভাব বিস্তার আছে, তো সেখানে এই যে সভা সেটা হলো না। এটা হলো কোথায়? এটা হচ্ছে সুরাটে। তো এই সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন করা হয়েছিল কি নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। এই যে 1907 খ্রিস্টাব্দে যেই সভার ব্যবস্থা করা হয়েছিল বা অধিবেশন, সেই অধিবেশন কিন্তু একটা চূড়ান্ত দ্বন্দ্বে পরিণত হলো। হই হট্টগোল গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চরমপন্থী তিলক তখনও চেষ্টা করেছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে। দুজনে কিন্তু চেষ্টা করেছিল কংগ্রেস যাতে ঐক্যবদ্ধ থাকে, কংগ্রেসের মধ্যে যাতে না ভেদাভেদ হয়ে যায়, কিন্তু তা সম্ভব হলো না। এটা একটা হইচই এবং চরম আকার ধারণ করলো। কিন্তু ফিরোজ শাহ মেহতে চরমপন্থীর সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন। ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদের ধাক্কা খেয়েছিল। দুজনেই খুব একটা সফল হতে না পারায় এই যে বিবাদ, এটা একটা আকার ধারণ করলো এবং জাতীয়তাবাদ যে আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী, তা কি বিবাদে একটা ধাক্কা খেয়েছিল। এটা কিন্তু দুজনকে এক জায়গায় করার মূল উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা হয়ে উঠল না। যে নরমপন্থী আর চরমপন্থী যারা, তারা যেন এক জায়গায় হয়, সংগঠনটা যেন এক হয়, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠল না। কংগ্রেসের বিভাজন ও রবীন্দ্রনাথের চোখে বিশ্লেষণ, এখানে এই যে জিনিসটা, এটাকে তোমরা বইয়ে জাস্ট রিডিং পড়তে পড়তে থাকবে, সমস্ত কিছু বুঝে যাবে। আমি এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। কংগ্রেস তো ভাঙিয়া গেল, এনার মূল যে বক্তব্যটা ছিল যে এবারকার কংগ্রেস একটা উপদ্রব ঘটবে, এই আশঙ্কা সকল পক্ষেই মনে পূর্বে হইতেছি জাগিয়াছে, কিন্তু ঠিক মতো প্রতিকারের চেষ্টা কোনো পক্ষই করে নাই। ইনি কিন্তু বলতে চাইলো যে জাতীয় কংগ্রেসের মধ্যে একটা যে ভেদাভেদ হবে, একটা যে ভাঙন হবে, সেটা কিন্তু অনেকের মনেই উঠেছিল, কিন্তু দুই দল মানে দুই পক্ষ বলতে নরমপন্থী এবং চরমপন্থী, এই দুজনেই কিন্তু এর কোনো ব্যবস্থা করেনি। এই যে প্রতিকার হবে যাতে দুটো দল না হয়ে যায়, তার কোনো ব্যবস্থা করেনি। দুই দল খালি নিজের বল, নিজের ক্ষমতা সেই দিকেই তাকিয়েছে। এই যে একটা জাতীয় কংগ্রেস সংগঠন বা এটা দেশের জন্য যে তারা সংগঠিত হয়েছে, সেই দিকে না নজর দিয়ে যে যার নিজের ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ক্ষমতার উপরে ভিত্তি করে তারা দাঁড়িয়েছিল। আর এটাও মাথায় রাখা উচিত যে নতুন যে একটা দল হয়েছে, যেটাকে চরমপন্থা বা চরমপন্থী বলা হয়, ওই চরমপন্থী কতটা ক্ষমতা আছে, কতটা সেটার ওজন, সেটাও কিন্তু নরমপন্থীকে বোঝা উচিত, সেই বুঝেই চলা উচিত। আর অন্যদিকেও কিন্তু যে চরমপন্থী আছে তারও বোঝা উচিত, এবং সেও যে এত
নিজেকে তুলে ধরছে লোকের সামনে এইভাবে যে নরমপন্থীদের বিপক্ষে, সেটাও তাদের ঠিক নয়। সভা সভাপতি মহাশয়ের মন্তব্যই দলের প্রতি কটাক্ষপাত করিয়া হইয়াছে। তখন স্পষ্ট বোঝা যাইছে যে তিনি নিজের বিরক্তিকর প্রকাশ করায় কর্তব্য বলিয়া মনে করিতেছে। এখানে কি সবাই তার নিজের যে বিষয়টাকেই তুলে ধরছে, যে চরমপন্থা কতটা যে একটা দল যার ক্ষমতা কতটা, ওজন কতটা, সেটা কিন্তু নরমপন্থী বুঝতে চায় না, আর চরমপন্থীও কিন্তু বুঝতে কিছুতেই চায় না। যা এবং এখানে উনি একটা ভালো কথা বলেছে, সেটা কি, মার বাঁচাইয়া কংগ্রেসের জাহাজকে কুলে পৌঁছায় না দেয়া সম্বন্ধে তাহার চিন্তা ছিল না। যে মান বাঁচিয়ে যে কংগ্রেসের যে জাহাজ সেটাকে কুলে পৌঁছে দেয়া, এটা কারো লক্ষ্য ছিল না। আর চরমপন্থীরাও এমন ভাবে কি কোমর বাঁধিয়াছে যে রণক্ষেত্রের মধ্যে প্রবেশ করিলে যেন মধ্যপন্থীরা এতদিন ধরিয়া কংগ্রেসকে চালনা করিয়া আসিতেছেন, তারা এমন একটা বাধা যাহাকে ঠেলিয়া অভিভূত করিয়া চলিয়া যাইবেন। তারা বলতে চাইছে যে তারা এমন ভাবেই কোমর বেঁধেছে যাতে এই যে মধ্যস্থতা একজন করছে তাদেরকে না মেনিয়ে তারা কি চলে যাবে। এই সমস্ত কিছুকেই একটা ক্রিটিসাইজ করেছিল, এইগুলোকে তুলে ধরেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। উনি এখানে কিন্তু আরেকটা লাইন পড়তে হবে, বিরুদ্ধের পক্ষে সত্তাকে যথেষ্ট সত্য বলিয়া স্বীকার না করেবার চেষ্টায় এবার কংগ্রেস ভাঙিয়াছে। এই যে কংগ্রেস, এটা যে ভেঙে গেছে, এটাকে নিয়ে উনি যে উক্তিটা করেছিল, ওই উক্তিটা জাস্ট তোমার রিডিং করে নেবে। এখানে কিন্তু এই জিনিসগুলোই দেয়া ছিল, মেন 3-4টে পয়েন্ট। এই 3-4টে পয়েন্ট যদি মনে রাখো, এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের এখানেই ক্লাস শেষ হচ্ছে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমাদেরকে একটা ভালো কথা বলে দিই, সেটা হলো আমাদের স্কুল, সরি দেখো এই যে স্কুলওয়ালা দেখতে পাচ্ছ, স্কুলওয়ালা.info, এইটা একটা ওয়েবসাইট আছে। এই স্কুলওয়ালা.info তে তোমরা যাবে এবং এই .info তে গিয়ে তোমরা সমস্ত যে নোটস, সেই নোটস গুলো পেয়ে যাবে। তো আমাদের এই লোগোটা দেখতে পাবে, আর এখানে স্পষ্ট বড় বড় করে লেখা আছে স্কুলওয়ালা। তোমরা দেখতে পাচ্ছ সেই স্কুলওয়ালার ওয়েবসাইটে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার পেয়ে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।